নমস্কার, আমি আবার চলে এসেছি আমার আজকের ভিডিও নিয়ে। আমার আজকের আলোচনার বিষয় সিন্ধু সভ্যতার বাকি অংশটুকু। চলো তাহলে শুরু করা যাক আমার আজকের পড়ানো। সিন্ধু সভ্যতার সমকালীন দুটি অভারতীয় সভ্যতার নাম হলো মেসোপটেমীয় সভ্যতা এবং মিশরীয় সভ্যতা। তোমরা মনে রাখবে, মহেঞ্জোদারোতে প্রোটো অস্ট্রালয়েড, আলপিনয়েড, মেডিটারেনিয়ান এবং মঙ্গোলয়েড এই জাতির মানুষ বাস করত। ভালো করে তোমরা এটা নোট করে নাও। মহেঞ্জোদারোতে প্রোটো অস্ট্রালয়েড, আলপিনয়েড, মেডিটারেনিয়ান এবং মঙ্গোলয়েড এই জাতির মানুষ বাস করত বলে অনুমান করা হয়। সিন্ধু সভ্যতায় ধাতুর মধ্যে লোহার এবং জন্তুর মধ্যে ঘোড়ার সন্ধান পাওয়া যায়নি। এগুলো ছোট ছোট প্রশ্ন হিসাবে আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। সিন্ধু সভ্যতায় ধাতুর মধ্যে লোহার আর জন্তুর মধ্যে ঘোড়ার সন্ধান পাওয়া যায়নি। এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা মনে রেখো। হরপ্পা সভ্যতার একমাত্র কেন্দ্র, সেটা নাম হচ্ছে ধোলাভিরা। এই ধোলাভিরা কেন্দ্রে বিজ্ঞাপনের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে। 1 ফুটের বেশি উঁচু লিপি পাথরে কেটে 9টি কাঠের ফলকের উপরে সাজিয়ে তৈরি করা একটি বিজ্ঞাপন এখানে আবিষ্কৃত হয়েছে। তাহলে হরপ্পা সভ্যতার বিজ্ঞাপন কোথায় আবিষ্কৃত হয়েছে? ধোলাভিরা কেন্দ্রে। এটি কিরকম ছিল? এটি ছিল 1 ফুটের বেশি উঁচু লিপি পাথরে কেটে 9টি কাঠের ফলকের উপরে সাজিয়ে তৈরি করা হয়েছিল। 9টি কাঠের ফলকের উপর সাজিয়ে। আচ্ছা, এবার একটা যুদ্ধের কথা আমরা পড়ব। সেই যুদ্ধটার নাম হচ্ছে হরিইপিও যুদ্ধ। ঋগ্বেদে হরিইপিও যুদ্ধের একটি বর্ণনা পাওয়া যায়। মর্টিমার হুইলারের মতে হরিইপিও ও হরপ্পা সমার্থক এবং এই যুদ্ধ হয়েছিল হরপ্পাবাসীদের সঙ্গে আর্যদের। অবশ্য ইরফান হাবিবের মতে অষ্টাদশ শতাব্দীর আগে হরপ্পা নামের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারলে এবং এখান থেকে পয়েন্টগুলো তোমরা নোট করে নাও যে মর্টিমার হুইলারের মতে হরিইপিও এবং হরপ্পা সমার্থক এবং এই যুদ্ধ হয়েছিল হরপ্পাবাসীদের সঙ্গে আর্যদের, কিন্তু এই তত্ত্বের বিরোধিতা করেছিলেন ইরফান হাবিব। এবারে দেখো মেলুহোহা, সেটা কি? মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতার মানুষরা সিন্ধু অববাহিকার নাম দিয়েছিল মেলুহোহা। কোশ্চেন আসতে পারে, সিন্ধু অববাহিকাকে, তার অর্থ হলো সিন্ধু অববাহিকাকে মেলুহোহা বলা হতো। সিন্ধু সভ্যতার মানুষরা তাদের নিজেদের দেশকে যে নামে চিহ্নিত করত তার অপভ্রংশ ছিল মেলুহোহা। আচ্ছা, তোমরা জানো হরপ্পার লিপি, এটা খুব ভালো করে মনে রেখো। হরপ্পার লিপি থেকে ছোট ছোট কিছু প্রশ্ন আসতেই পারে। হরপ্পার লিপি সেটা হচ্ছে সাংকেতিক। হরপ্পার লিপি সাংকেতিক। 4টে অপশান থাকতে পারে, তার মধ্যে উত্তর হবে সাংকেতিক। তাতে কটা চিহ্ন রয়েছে মনে রেখো? হরপ্পার লিপিতে 375 থেকে 400টার মতো চিহ্ন আছে। আচ্ছা, হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না। আচ্ছা, মনে রেখো এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে। এটা অবশ্যই মনে রেখো, এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে। তোমাদের 4টে অপশান দিতে পারে, বাঁ দিক থেকে ডান দিকে, উপর দিক থেকে নিচের দিকে। 4টে অপশানের মধ্যে নিচ থেকে উপরের দিকে, যেরকম 4টে অপশান যদি দিয়ে দেয় তোমরা অবশ্যই মনে রেখো, গুলিয়ে ফেলো না। উত্তরটা হবে হরপ্পার লিপি, সেটা লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে। লিপিতে ছোট ছোট চিহ্নগুলো হয়তো সংখ্যা বোঝানো হতো। দ্রাবিড় ভাষার সাথে হরপ্পা ভাষার মিল ছিল বলে অনুমান করা হয়। মনে রেখো, হরপ্পা ভাষার মিল ছিল বলে অনুমান করা হয় কোন ভাষার সাথে? দ্রাবিড় ভাষার সাথে। হরপ্পার লিপি কোথায় কোথায় পাওয়া গেছিল? হরপ্পার লিপি পাওয়া যায় পাত্র, শিলমোহর, তামার ফলক, এই সব কিছুর উপরেই। আচ্ছা, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলেছি সেটা আবার বলছি, এই লিপি সাজিয়ে সাইনবোর্ডের মতো জিনিস ধোলাভিরা কেন্দ্র থেকে পাওয়া গেছে। আচ্ছা, হরপ্পা সভ্যতার উন্নতির নমুনা হচ্ছে এই লিপি। মনে রেখো, হরপ্পা সভ্যতার উন্নতির নমুনা বলে 4টে অপশান দিল, তার মধ্যে সঠিক উত্তর হবে লিপি। আচ্ছা, সম্প্রতি ডক্টর M.R. রাও তার গবেষণায় দেখিয়েছেন যে সিন্ধু লিপি ধর্নাত্মক এবং তা মোটেই চিত্রলিপি নয়। ডক্টর রাওয়ের এই বক্তব্য ঐতিহাসিক মহলে স্বীকৃতি পেলেও সিন্ধুলিপির পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি। এখনও সিন্ধুলিপি পড়া সম্ভব হয়নি। আচ্ছা, মনে রেখো হরপ্পার ঘর বাড়ি তৈরি হতো পোড়া ইট দিয়ে।
আচ্ছা, হরপ্পা সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, এটা আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি। ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর দেখা গেছিল। আর হচ্ছে সভ্যতার একটা বৈশিষ্ট্য হচ্ছে লিপির ব্যবহার, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সভ্যতার একটা বৈশিষ্ট্য, 4টে অপশান দিয়ে দিতে পারে, উত্তর হবে লিপির ব্যবহার। এবারে আমরা পড়ব হরপ্পা সভ্যতার ধ্বংস। বন্যা, খরা, মরুভূমির আবির্ভাব, প্রাকৃতিক দুর্যোগ, সৃজনী শক্তির অভাব, বৈদেশিক আক্রমণ প্রভৃতি কারণকে সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী করা হয়। কিন্তু বর্তমানে শিরিন রত্নাগর তিনি মনে করেন এই সভ্যতার অস্তিত্বের জন্য ব্যবসা বাণিজ্যের প্রয়োজন ছিল। তাহলে হরপ্পা সভ্যতায় ব্যবসা বাণিজ্যের প্রয়োজন ছিল, এই তত্ত্বের ব্যাখ্যা কে দিয়েছিলেন? তিনি হলেন শিরিন রত্নাগর। তিনি মনে করতেন যে হরপ্পা এই সভ্যতার অস্তিত্বের জন্য ব্যবসা বাণিজ্যের প্রয়োজন ছিল। কিন্তু বৈদেশিক বাণিজ্যে মন্দা দেখা দিলে কর্মহীন শহরবাসীগণ নগর পরিত্যাগ করে গ্রামের দিকে যাত্রা করে, ফলে হরপ্পার পতন ঘটে। আচ্ছা, হরপ্পার পতন বা আর্যদের আগমন প্রায় একই সময় হয়েছিল, তাই মনে করা হয় হরপ্পা সভ্যতার পতনে আর্যরা দায়ী ছিল। অনেকে মনে করেন যে হরপ্পা সভ্যতার পতনে আর্যরা দায়ী ছিল। কোশাম্বী মনে করেন আর্য আক্রমণকারীদের জন্য এই সভ্যতা ধ্বংস হয়। এটা অবশ্যই তোমরা মনে রেখো, কোন ঐতিহাসিক হরপ্পা সভ্যতার ধ্বংসের জন্য আর্য আক্রমণকে দায়ী করেছেন? উত্তর হবে কোশাম্বী। তিনি মনে করতেন আর্য আক্রমণকারীদের জন্য এই সভ্যতা ধ্বংস হয়েছিল। আচ্ছা, এরপরে আমরা দুটো এলাকা সম্পর্কে জানবো, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ডিকে এলাকা। ডিকে এলাকা কি? মনে রাখবে, ডিকে এলাকা হলো মহেঞ্জোদারোর একটি প্রত্নতাত্ত্বিক নামকরণ, যা খনন কার্য পরিচালনার সুবিধার জন্য ব্যবহৃত হয় এবং এই এলাকা থেকে হরপ্পা সভ্যতার জীবনযাত্রা আর নগর পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অর্থাৎ হরপ্পা সভ্যতার ডিকে এলাকা হচ্ছে মূলত মহেঞ্জোদারোর একটি নির্দিষ্ট প্রত্নতাত্ত্বিক এলাকা। ডিকে কি? ডিকে হচ্ছে মহেঞ্জোদারোর একটি নির্দিষ্ট প্রত্নতাত্ত্বিক এলাকা। ডিকে এলাকাটিকে প্রত্নতাত্ত্বিক খননের সময় বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল। কি কি? ডিকে জি এলাকা, ডিকে বি এলাকা, ডিকে 1 এলাকা ইত্যাদি। ডিকে জি এলাকা মহেঞ্জোদারোর উত্তর পূর্ব দিকের একটি প্রধান খননকৃত অংশ। মনে রেখো, ডিকে জি এলাকা হলো মহেঞ্জোদারোর উত্তর পূর্ব দিকের একটি প্রধান খননকৃত অংশ। আচ্ছা, এরপরে আরেকটি এলাকা, সেটা হচ্ছে এইচআর এলাকা। এই এইচআর এলাকাটা হচ্ছে মহেঞ্জোদারোর দুর্গ এলাকার দক্ষিণ পূর্বে অবস্থিত। এই এলাকা মনে রেখো, এইচআর এলাকাটা মহেঞ্জোদারোর দুর্গ এলাকার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এই এলাকা থেকে বিভিন্ন আবাসিক ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া গেছে, যার মধ্যে তোমরা জানো বিখ্যাত ব্রোঞ্জের তৈরি নৃত্যরত যুবতী অর্থাৎ ড্যান্সিং গার্ল, এই মূর্তিটি এই এইচআর এলাকা থেকেই আবিষ্কৃত হয়েছিল। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই নৃত্যরত ব্রোঞ্জের যে মূর্তিটি ছিল, সেই মূর্তিটি কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল? এইচআর এলাকা থেকে আবিষ্কৃত হয়েছিল। তাহলে এইচআর এলাকা হলো মহেঞ্জোদারোর দুর্গ এলাকার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, তোমরা এটা মনে রেখো। আচ্ছা, ডিকে এলাকাটিতে 4টি নরকঙ্কাল বিশ্লেষণ করে এবং এইচআর এলাকার 5 নম্বর বাড়ির 23 জন স্ত্রী, পুরুষ ও 1 জন শিশুর কঙ্কাল পর্যবেক্ষণ করে বোঝা যায় যে এদের মৃত্যু একই সাথে হয়েছে এবং এদের মৃত্যু স্বাভাবিক নয়, আক্রমণকারীদের নির্দেশ করে। কোনো আক্রমণকারীদের আক্রমণেই এদের মৃত্যু হয়েছিল সেইটা নির্দেশ করে। তাহলে ডিকে এলাকাতে পাওয়া গেছিল 4টি নরকঙ্কাল। এইচআর এলাকার 5 নম্বর বাড়ি থেকে 23 জন স্ত্রী, পুরুষ এবং 1 জন শিশুর কঙ্কাল পাওয়া গেছিল। আচ্ছা, চানহুদারো, হরপ্পা, মহেঞ্জোদারো প্রভৃতির পতনে বন্যাকে দায়ী করা হয়। এই কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলোর পতনে বন্যাকে দায়ী করা হয়। মহেঞ্জোদারোয় কমপক্ষে 3 বার বন্যা দেখা গেছিল বলে মনে করা হয়। বলা হয় যে লোথাল, রংপুর বন্যার ফলে ধ্বংস হয়েছিল। তবে ঐতিহাসিক ইরফান হাবিব মনে করেন বন্যায় একটি সভ্যতার সমগ্র অংশ প্লাবিত হয়েছিল, তা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া কঠিন। মানে বন্যার তত্ত্বকে অস্বীকার করেছেন কোন ঐতিহাসিক? 4 জন ঐতিহাসিকের নাম দিয়ে দিল ধরো, তাহলে তোমরা সঠিক উত্তরটা লিখবে ইরফান হাবিব। ইরফান হাবিব বন্যার তত্ত্বকে তিনি মেনে নেননি, বন্যার তত্ত্ব অস্বীকার করেছিলেন ইরফান হাবিব।
মহেঞ্জোদারোর অনেক বাড়িতে ঘরের মধ্যে নরকঙ্কাল গাদাগাদি করে জড়ো করে রাখা অবস্থায় দেখতে পাওয়া গেছে। এর থেকে অনুমান করা হয় যে বৈদেশিক আক্রমণের কারণে সিন্ধু সভ্যতার অন্তত মহেঞ্জোদারো নগরীর পতন ঘটেছিল। বৈদেশিক শত্রুরা মনুষ্য অস্তিত্বের শেষ চিহ্নটুকুও লুপ্ত করেছিল। একেই বলা হয় অন্তিম নিধন। অন্তিম নিধন কি? বৈদেশিক শত্রুরা মনুষ্য অস্তিত্বের যে শেষ চিহ্নটুকু সেটুকুও লুপ্ত করেছিল। একেই বলা হয় অন্তিম নিধন। আচ্ছা, এবারে দেখো, বিশ্বের প্রাচীনতম সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র ছিল ভারতবর্ষ। কোশ্চেন আইলে 4টে অপশান হলে তোমরা লিখবে বিশ্বের প্রাচীনতম সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র ছিল ভারতবর্ষ। আচ্ছা, সিন্ধু সভ্যতার পতন কোনো একটি কারণে ঘটেছিল সে কথা বলা যায় না। এই সভ্যতার পতনের জন্য দায়ী ছিল মূলত ক্রমিক অবক্ষয়। ধ্বংসাবশেষ থেকে দেখা গেছে যে এর প্রারম্ভিক স্তরের উন্নত মান পরবর্তী স্তরগুলিতে ছিল না। তাছাড়া সিন্ধুবাসীর আত্মকেন্দ্রিক মনোভাব, মনে রেখো, কৃষির পশ্চাৎপদতা, বৃষ্টিপাতের কমে যাওয়া, বৃষ্টিপাত হ্রাস, মরুভূমির বিস্তার, ভূমিকম্প, বন্যা, সিন্ধু নদের গতিপথ পরিবর্তন, গৃহযুদ্ধ এবং বৈদেশিক আক্রমণ প্রভৃতি নানা কারণের সমষ্টিগত ফলেই সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল। তাহলে আমরা আজকে এখানে সিন্ধু সভ্যতার পতন সম্পর্কে সব কিছু তোমাদের আমি জানালাম। তোমরা অনেক কিছু জানতে পারলে, যেগুলো ইম্পর্টেন্ট তোমরা সেগুলো অবশ্যই নোট করে নিও আর সেগুলো ভালো করে পড়ো। তাহলে আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। এর পরের দিন আমি তোমাদের জন্য বেশ কিছু কোশ্চেন নিয়ে আসবো। সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখো আর আমার সঙ্গে থেকো।